আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে লেকচারটা নেব সেটা হচ্ছে কারেকশনস ইন চেইন সার্ভেইং এবং কিছু রিলেটেড প্রবলেম আমরা দেখার ট্রাই করব। তো চেইন সার্ভেইং এর ক্ষেত্রে আমার কিছু কারেকশনের দরকার হয়। এটা হচ্ছে বিভিন্ন সিনারিওতে জেনারেট হতে পারে। যেমন আমি যদি প্রথমটা দেখি যে কারেকশন ডিউ টু স্ট্যান্ডার্ডাইজেশন অথবা কারেকশন ডিউ টু ইনকারেক্ট লেন্থ অফ চেইন। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যখন চেইনটা ফ্যাক্টরিতে প্রডিউস করি তখন একটা নির্দিষ্ট টেম্পারেচার, প্রেসার এবং নির্দিষ্ট কন্ডিশন মেনটেন করে আমার চেইনটা প্রডিউস করা হয় অথবা টেপটা প্রডিউস করা হয়। কিন্তু আমার যে ফ্যাক্টরির কন্ডিশন অথবা ম্যানুফ্যাকচারের যে কন্ডিশন এবং ফিল্ডের কন্ডিশন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ম্যানুফ্যাকচারিং এর সময় যেই টেম্পারেচার থাকে, রুমের যে টেম্পারেচার থাকে, ফিল্ডের টেম্পারেচার ডিফারেন্ট। তো টেম্পারেচার, প্রেসার, বিভিন্ন ধরনের এক্সটার্নাল ফ্যাক্টরের ভিত্তিতে ফিল্ডে চেইনের লেন্থ এবং আমার স্ট্যান্ডার্ডাইজেশনের সময় চেইনের লেন্থ ডিফারেন্ট হতে পারে। এটা যদি আমি একটু বুঝিয়ে বলি যে চিন্তা করেন যে এইটা হচ্ছে আমার একটা টেইল টেইল ওকে, এ টু বি। এখন আমি এটা কি করেছি, একটা ফ্যাক্টরিতে প্রডিউস করেছি চেইনটা। ফ্যাক্টরিতে প্রডিউস করেছি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, কিন্তু মানে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং আমার যে কর্তৃপক্ষ মানে আমার যে কোম্পানি সে ডেজিগনেট করে দিয়েছে অথবা ডিক্লেয়ার করেছে যে এইটুকু ডিস্টেন্স 20 মিটার, 20 মিটার। কিন্তু আপনি যখন ফিল্ডে কাজ করতে যাচ্ছেন এই টেপ নিয়ে, তখন আমরা ধরে নিচ্ছি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। তখন কিন্তু আমার এই লেন্থটা কিন্তু বাড়বে, বেড়ে এই এ থেকে বি, তখন আমার এইটুক হবে 20 মিটার, 20 মিটার। মানে তখন এইটুক দেখাচ্ছে হচ্ছে আমার 20 মিটার। কিন্তু আমি যে ফিল্ডে, আমি যে আহ, যেই আমার কোম্পানি, যে কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে তারা কিন্তু ডেজিগনেট করে দিয়েছে যে আসলে এইটুক হচ্ছে 20 মিটার, এইটুক হচ্ছে 20 মিটার। কিন্তু আমি মেজার করছি এই পয়েন্ট টু এই পয়েন্ট 20 মিটার। তাহলে কিন্তু আমাদের একটা মেজারমেন্টে ইরর জেনারেট হবে। কেন ইরর জেনারেট হবে? কারণ ফ্যাক্টরিতে যেটা ডেজিগনেট করে দিয়েছে আমরা কিন্তু ওইটা অনুসারে মাপছি না। ঠিক আছে, টেম্পারেচারের ফলে আমরা কিন্তু এই ক্ষেত্রে একটু বেশি পরিমাণ ফিতা দিয়ে মাপছি, কারণ লেন্থটা বাড়ছে। তো এই ধরনের যে ইরর, মানে যে স্ট্যান্ডার্ডাইজেশন, মানে কি স্ট্যান্ডার্ডাইজেশন? মানে আমি যেই ফ্যাক্টরিতে আমার টেপটা প্রডিউস করেছি ওই ফ্যাক্টরিতে একটা স্ট্যান্ডার্ড লেন্থ আমাকে দিয়ে দিয়েছে যে আমরা যদি চিন্তা করি যে এই পয়েন্ট টু এই পয়েন্ট হচ্ছে 20 মিটার অথবা হ্যাঁ। তো এটা আমি পরবর্তীতে যখন ফিল্ডে কাজ করছি তখন আমি কিন্তু এই পয়েন্ট টু এই পয়েন্ট 20 মিটার মেজার করছি না, আমি মেজার করছি এই পয়েন্ট টু এই পয়েন্ট 20 মিটার। ওকে, তাহলে এই ধরনের ইররটা হচ্ছে আমার আহ, এই ধরনের ইররের ক্ষেত্রে আমরা যে কারেকশনটা কন্ডাক্ট করব সেটা হচ্ছে কারেকশন ডিউ টু স্ট্যান্ডার্ডাইজেশন। এখন আচ্ছা, ডেজিগনেটেড লেন্থ, তাহলে আমার একটা স্পেসিফাই প্রেসার এন্ড টেম্পারেচারের ক্ষেত্রে অথবা পুলের ক্ষেত্রে আমি দেখবো যে আমার ফ্যাক্টরির লেন্থ এবং আমার ফিল্ডের লেন্থ সেম হচ্ছে না, তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সেই সূত্রটা আমি যদি একটু একটু ইজিলি বলি সেটা হচ্ছে ট্রু ট্রু ইজ ইকুয়াল টু ফলস ফলস। ট্রু ট্রু ইজ ইকুয়াল টু ফলস ফলস, ফলস ফলস। এখন এই ট্রুটা কি? ট্রুটা হচ্ছে ট্রু লেন্থ অফ লাইন, লাইন ইনটু ট্রু লেন্থ অফ চেইন equal to false length of line into false length of chain। আপনারা হচ্ছে এই যে ট্রু এবং ফলস এর মধ্যে আপনি যখন কোশ্চেন দেখবেন তখন একটু কনফিউজ হয়ে যায় আমরা। তো এই ক্ষেত্রে একটু মনে রাখবেন যে ফলস ইকুয়াল টু হচ্ছে মেজার। ফলস ইকুয়াল টু কি?
মেজার্ড মেজার্ড তাহলে আমরা বলতে পারি ট্রু লেন্থ অফ লাইন ইনটু ট্রু লেন্থ অফ চেইন ইকুয়াল টু মেজার্ড লেন্থ অফ লাইন ইনটু মেজার্ড লেন্থ অফ চেইন। এখন আমরা সবসময় মনে রাখবো যে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের যে লেন্থ সেটাই হচ্ছে ট্রু লেন্থ। এখন ভাই স্ট্যান্ডার্ডাইজেশনের লেন্থ বলতে আমরা কি বুঝাই অথবা কি বুঝলাম, যে যেমন আমি যেমন যেটা আগে মেনশন করেছি যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি আমার টেপটা প্রডিউস করেছি, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি যে লেন্থটা পাচ্ছি 20 মিটার, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে লেন্থটা পাচ্ছি এ থেকে বি, সেটা হচ্ছে আমার ট্রু লেন্থ অফ চেইন। 20 ডিগ্রি সেলসিয়াসে আমরা যে টেপের লেন্থটা পাচ্ছি সেটা কি ট্রু লেন্থ অফ চেইন। এখন ট্রু লেন্থ অফ লাইন কি? ট্রু লেন্থ অফ লাইন হচ্ছে মনে করেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই ক্ষেত্রে কিন্তু আমার মানে কয়েকটা চেইন লেন্থ লাগতে পারে, এইখানে 20 মিটার, এইখানে 20 মিটার, এইখানে 20 মিটার, এইখানে 20 মিটার, এইখানে 20 মিটার। তো এইখানে কয়েকটা লেন্থ লাগতে পারে, কয়েকটা চেইন লেন্থ লাগতে পারে। কিন্তু আমরা যখন ফিল্ডে মেজারমেন্ট করেছি তখন টেম্পারেচারের কারণে এইটুক 20 মিটার না ধরে, একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করেন এখানে, এইটুক 20 মিটার না ধরে আমরা এইটুক 20 মিটার ধরেছি, এইটুক 20 মিটার না ধরে আমরা এইটুক 20 মিটার ধরেছি, ফলে আমাদের মেজারমেন্টে কিছু ইরর এসেছে। তাহলে আমরা যে জিনিসটা বের করতে চাই, আমি ইঞ্জিনিয়ার হিসাবে যে জিনিসটা বের করতে চাই সেটা হচ্ছে আমার ট্রু লেন্থ অফ লাইন। সেটা কি? ট্রু লেন্থ অফ লাইন। তাহলে আমরা কি জানি যে ট্রু লেন্থ অফ চেইন, ট্রু লেন্থ অফ চেইন কি? আমি আবারও বলছি, ট্রু লেন্থ অফ চেইন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনের সময় অথবা প্রোডাকশনের সময় আমরা যেই চেইন লেন্থটা ডেজিগনেট করে দিই অথবা লিখে দেই টেইপের উপরে, আমরা এটা যদি আমার টেইপ হয় তাহলে টেইপের উপর লিখে দেই যে এটা টেপটা হচ্ছে একটা 20 মিটার টেপ, টেপটা হচ্ছে একটা 30 মিটার টেপ। এর মানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স 20 মিটার। তাহলে এটা হচ্ছে ট্রু লেন্থ। ট্রু লেন্থ মানে যেটা ডেজিগনেটেড, যেটা আমার সিল মারা থাকে টেপের উপর, এটাই হচ্ছে ট্রু লেন্থ। আর ট্রু লেন্থ অফ লাইন, ট্রু লেন্থ অফ লাইন হচ্ছে আমি বের করতে চাই একজন ইঞ্জিনিয়ার হিসাবে। এবং ফলস লেন্থ অফ চেইন জিনিসটা কি? ফলস লেন্থ অফ চেইন হচ্ছে মানে যেটা মেজার্ড, মেজার্ড আসলে এ থেকে বি আপনি আহ, মানে এ থেকে বি হচ্ছে আমি ফিল্ডে ডেজিগনেট করে দিচ্ছি 20 মিটার, মানে ফ্যাক্টরিতে, কিন্তু এইটা আসলে হচ্ছে মনে করেন 20.1 মিটার। তাহলে এইটাই হচ্ছে আমার মেজার্ড লেন্থ অফ চেইন। আর মেজার্ড লেন্থ অফ লাইন কি? যে এ থেকে বি পর্যন্ত আপনি ওই যে যেই টেপটা হচ্ছে টেম্পারেচারের ফলে যে এই যে টেপটা বৃদ্ধি পেয়েছে টেপটার লেন্থ, এই যে লেন্থ গুলো যদি আমি সামেশন করি, অর্থাৎ আমি আমার যে টেম্পারেচারের ফলে যে আমার লেন্থটা বৃদ্ধি পেয়েছে ওই বৃদ্ধিপ্রাপ্ত টেপ দিয়েই যদি আমি মেজার করি তাহলে যে আমি লেন্থটা পাবো সেটি হচ্ছে আমার মেজার্ড লেন্থ অফ লাইন অথবা ফলস লেন্থ অফ লাইন। এখন এই পর্যন্ত যদি কারো একটু প্রবলেম হয়ে থাকে তাহলে আমি একটু আবার এই জিনিসটাকে রিক্যাপ করি, যে ট্রু ইন্টু ট্রু ইকুয়াল টু ফলস ইন্টু ফলস বলতে আসলে কি বোঝাচ্ছে। যারা এতক্ষণ পর্যন্ত বুঝেননি তারা আমি আশা করছি যে এখন বুঝে যাবে। ট্রু ইন্টু ট্রু ইজ ইকুয়াল টু ফলস ইন্টু ফলস, এর মানে ট্রু লেন্থ অফ chain into true length of line is equal to false length of chain into false length of line। আমি আগেই মেনশন করেছি যে false is equal to measure, তাহলে আমরা বলতে পারি true length of chain into true length of line equal to measured length of chain into measured length of line। ওকে, এখন এখানে ট্রু লেন্থ অফ চেইন কোনটা? আমি ফ্যাক্টরিতে যখন প্রডিউস করেছি তখন আমার যে ফ্যাক্টরির লোকজন তারা যতটুকু স্পেসিফাই করে দিয়েছে যে আমার এতটুকু টাইপ হচ্ছে 20 মিটার, তো ওই লেন্থটাই হচ্ছে আমার ট্রু লেন্থ। অথবা সোজা কথায় বলতে গেলে ফ্যাক্টরির টেম্পারেচার এবং প্রেসারে অথবা ফ্যাক্টরিং কন্ডিশনে যেটা ডেজিগনেট করে দেওয়া হয় টেপের গায়ে, সেইটা হচ্ছে আমার ট্রু লেন্থ অফ চেইন। ট্রু লেন্থ অফ লাইন মানে কি? ওই টেপ দিয়ে আমি এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হয়তো ফিল্ডে মেজার করতে চাই, অথবা এ প্রাইম থেকে বি প্রাইম দিই, যেহেতু আমি এখানে এ বি দিয়েছি, এ প্রাইম থেকে বি প্রাইম পর্যন্ত ডিস্টেন্স ফিল্ডে মেজার করতে চাই। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, আমি যদি এই টেপ দিয়ে যদি 20 ডিগ্রি যদি আমি সাপোজ
ফ্যাক্টরিতে প্রডিউস করেছে 20 ডিগ্রি সেলসিয়াসে, ফিল্ডও 20 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কিন্তু আমার কোনো ইরর হবে না, তাহলে কোনো ইরর হবে না। ঠিক আছে, কিন্তু ফ্যাক্টরিতে 20 ডিগ্রি সেলসিয়াসে প্রডিউস করেছি, কিন্তু ফিল্ডের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কিন্তু আমার এই যে এইটুক দেখাবে 20 মিটার, আবার এইটুক দেখাবে 20 মিটার, তাও আবার এইটুক দেখাবে 20 মিটার। তাহলে আপনি দেখেন এখানে যদি আমি একটা আনুমানিক আইডিয়া বলছি, 20 ডিগ্রি সেলসিয়াস এখানে যদি পরিমাপ যদি করি 20 মিটার, 20 মিটার, 20 মিটার, 20 মিটার, 4 20 80 মিটার, তাহলে এখানে কতটুকু পাবো? 20 মিটার, 20 মিটার, 20 মিটার, 60 মিটার। হিউজ কিন্তু ডিফারেন্স হয়ে গেল, কোথায় 80 মিটার, কোথায় 60 মিটার। ফলে কিন্তু আমি অ্যাকুরেট অ্যান্সার পাচ্ছি না। এখন অ্যাকুরেট অ্যান্সার পাওয়ার জন্য কি করতে হবে? এই থেকে এই পর্যন্ত মানে আমার কাছে, তাহলে আমি কি করব? আমি কি ফিল্ডের টেম্পারেচার উপর তো আমার কোনো হাত নাই, অথবা আমার কোনো দখল নাই। আমি তো ফিল্ডের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস আনতে পারবো না। তাহলে আমার যেটা করার কাজ, অথবা আমি যেটা করতে পারি, সেটা হচ্ছে আমি এই যে আমার যে টেপটা আমার ইরোড দিচ্ছে, সেই ইরোড টেপটা থেকে আমি ক্যালকুলেশন করে মানে সঠিক লেন্থটা সেটা বের করব। সেটা কিভাবে বের করব? ট্রু লেন্থ অফ চেইন, যেটা আমি বললাম এই মাত্র 20 মিটার, ইন্টু ট্রু লেন্থ অফ লাইন, এটা আমি বের করব, ইজ ইকুয়াল টু মেজার্ড লেন্থ অফ চেইন। এইটা 20 মিটার, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত তাহলে 20 মিটারের বেশি হবে, ধরলাম আমি এটা 20.1 মিটার। হ্যাঁ, তাহলে এই যে এই লেন্থটা সেটাই হচ্ছে আমার মেজার্ড লেন্থ অফ চেইন, ইন্টু মেজার্ড লেন্থ অফ লাইন। মেজার্ড লেন্থ অফ লাইন কোনটা? যেটা আমি নষ্ট টেপ দিয়ে যেটা আমি মেজার করেছি, এটা হচ্ছে আমার 60 মিটার, তাহলে এটা হচ্ছে আমার মেজার্ড লেন্থ অফ লাইন। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে এইটার মান যদি আমরা বের করি, এটাই হচ্ছে আমাদের ট্রু লেন্থ অফ লাইন। তাহলে আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তো অনেক প্রেশার গেল সবার মাথার উপর দিয়ে। এখনো যদি কেউ না বুঝে থাকেন, চিন্তা করার কোনো দরকার নেই। আমরা যখন সামনে অগ্রসর হব, তখন অনেক ম্যাথ প্র্যাকটিস করব, ওই ম্যাথে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হুম। তো এই যে এগুলো একটু দেখে নেন। এগুলো যদি আমি একবার বলেছি যে এল হচ্ছে ট্রু লেন্থ অফ লাইন, এল প্রাইম মেজার্ড লেন্থ অফ লাইন, ডেজিগনেটেড লেন্থ অফ চেইন, মেজার্ড লেন্থ অফ চেইন, তাহলে আমরা কি লিখতে পারি? ট্রু 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 ট্রু। এই ডেজিগনেটেড মানে কি? ডেজিগনেটেড মানে হচ্ছে যেটা সিল মারা আছে আমার এই পের উপর, তাহলে সেইটাই কি আমার ট্রু না? সেটাই ট্রু। তাহলে এইটাকে আমি কি বলতে পারি? এল ইন্টু এল ইজ ইকুয়াল টু মেজার্ড। মেজার্ড মানে আমি জানি সে মেজার্ড ইজ ইকুয়াল টু ফলস, তাহলে এল প্রাইম মেজার্ড ইন্টু এল প্রাইম। কথা কি বুঝে গেছে? এই সূত্র মনে না রেখে আমরা ওইটাই মনে রাখবো, ট্রু ইন্টু ট্রু ইজ ইকুয়াল টু ফলস ইন্টু ফলস। ওকে, ওকে। এখন দেখেন এইখানে, তাহলে আমি ট্রু লেন্থ অফ লাইন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ইনকারেক্ট লেন্থ অফ চেইন বাই কারেক্ট লেন্থ অফ চেইন ইন্টু মেজার্ড লেন্থ। এখন লিখতে পারি ইনকারেক্ট লেন্থ অফ চেইন, ট্রু লেন্থ অফ লাইন ইজ ইকুয়াল টু ইনকারেক্ট লেন্থ অফ চেইন বাই কারেক্ট লেন্থ অফ চেইন ইন্টু মেজার্ড লেন্থ। কারেক্ট লেন্থ অফ চেইন কোনটা? যেটা ফ্যাক্টরিতে আমি প্রডিউস করার পর যেটা আমার সিল মারা আছে টেপের গায়ে, ওইটা হচ্ছে আমার ট্রু, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার কারেক্ট লেন্থ অফ চেইন অথবা ট্রু লেন্থ অফ চেইন। আর এইটা কি? এইটা হচ্ছে আমার ইনকারেক্ট লেন্থ অফ চেইন। ইনকারেক্ট লেন্থ অফ চেইন কোনটা? দেখেন, ইনকারেক্ট লেন্থ হচ্ছে প্রথমে হচ্ছে এল প্লাস মাইনাস ই। ঠিক আছে, এল প্লাস মাইনাস ই। এখন এইটা বোঝার জন্য আমি বলি যে এই হচ্ছে ফ্যাক্টরিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এইটা হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এখন যদি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমি আসলে পুরোটাকে 20 মিটার ধরছি আমি। মানে আমি যখন মাপছি তখন তো আমি বলছি যে এইটা 20 মিটার, কিন্তু আসলে তো এটা 20 মিটার না, এটা কি? এটা হচ্ছে 20.1 মিটার। ঠিক আছে, তাহলে এল প্রাইমটা হচ্ছে 20.1। তাহলে এল প্রাইমটা সমান সমান আমি কি লিখতে পারি? এই যে 20 মিটার, যেটা মানে হচ্ছে এল প্লাস ই। ঠিক আছে, এখন প্লাসই কখন লিখবো? যখন আমার লেন্থটা বাড়বে। ওই যে এখানে উল্লেখ করা আছে কুলম্ব। কুলম্ব যখন আমার এই শব্দটা উল্লেখ থাকবে কোশ্চেনে, তখন আমি ধরে নিব যে আমার লেন্থটা বাড়ছে। যখন বাড়বে তখন আমার ইনকারেক্ট লেন্থ অফ চেইন হবে এল প্লাস ই। এল প্রাইম ইজ ইকুয়াল টু এল প্লাস ই।
যখন টু লং বলা থাকবে, যখন টু শর্ট লেখা থাকবে তখন আমার এল প্রাইমটা কি আবার মাথায় আমি যখন বলবো তখন প্রত্যেকটা টার্ম আপনি মাথায় একবার রিক্যাপ করার ট্রাই করবেন। এল প্রাইমটা কি ইনকারেক্ট লেন্থ অফ চেইন, অথবা মেজার্ড লেন্থ অফ চেইন, অথবা ফলস লেন্থ অফ চেইন, আমি যেটাই বলি না কেন। এল প্রাইম ইজ ইকুয়াল টু, যখন টু শর্ট বলা থাকবে তখন লিখতে পারি এল মাইনাস ই। তাহলে যখন টু লং তখন লিখবো এল প্রাইম ইকুয়াল টু এল প্লাস ই, যখন টু শর্ট তখন লিখবো এল প্রাইম ইকুয়াল টু এল মাইনাস ই। সুতরাং আমি ওভারঅল লিখতে পারি এল প্রাইম ইকুয়াল টু এল প্লাস মাইনাস ই। বোঝা গেছে কথা? এখন নেক্সটে যদি আমি একটা ম্যাথ দেখি, দেখেন খুবই সহজ একটা ম্যাথ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমে কি বলছে যে 20 মিটার চেইন ইজ ফাউন্ড টু বি টু লং 10 সেন্টিমিটার। এখন অনেকের মনে এখন প্রশ্ন আসছে যে ভাই এই 20 মিটারটা কি? ঠিক আছে, বিশেষ করে যারা একেবারে প্রথম সার্ভিং করছেন, এর আগে সার্ভিং করেননি, 20 মিটার চেইন মানে কি? আমরা বলি না, আচ্ছা মনে করেন আপনি আহ বাজারে গেছেন, ঠিক আছে, বাজারে যাচ্ছেন, তো আপনার বাবা আপনাকে বললো আচ্ছা তুমি বাজার থেকে একটা 30 ফিট চেন নিয়ে এসো, অথবা 100 ফিট টেপ নিয়ে এসো, 100 ফিটের একটা টেপ নিয়ে এসো। এর মানে কি, আপনি যখন যাবেন দোকানে তখন দোকানদারকে জিজ্ঞেস করবেন যে আপনি আমাকে 100 ফিট একটা টেপ দেন, তখন দোকানদার আপনাকে 100 ফিট টেপ দেবে। যে 100 ফিট টেপ দেবে এটার মানে কি, এর মানে এই 100 ফিট টেপটা যে প্রডিউস করেছে যে ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরিতে নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসার এটা ডেজিগনেট করে দিয়েছে, সিল মেরে দিয়েছে, যেটাকে বলেছি যে এইটার লেন্থ হচ্ছে 100 ফিট। তেমনি 20 মিটার চেইন মানে কি, এটার নাম হচ্ছে ভাই 20 মিটার চেইন। এটা কিন্তু একটা একটা শব্দ, এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, 20 মিটার চেইন। এর মানে যেই কোম্পানিতে এই চেইনটা প্রডিউস করছে সে সিল মেরে দিয়েছে এটার উপর 20 মিটার চেইন। তাহলে কোম্পানি যেটার উপর সিল মেরে দেয় সেটা কি? এল, ট্রু, ট্রু, সেটা কি? ট্রু, ট্রু লেন্থ অফ চেইন ইজ ফাউন্ড টু বি পয়েন্ট ইজ ফাউন্ড টু বি টু লং 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে টু লং বলেছে, এর মানে কি এল প্রাইম ইজ ইকুয়াল টু টু লং বললেই এল প্লাস ই প্লাস প্লাস হয়। এল এর মান হচ্ছে 20 মিটার, 10 সেন্টিমিটারকেও তাহলে আমার মিটার নিতে হবে, তাহলে 10/100 ইজ ইকুয়াল টু 20.1 মিটার। তাহলে এই যে আমি এল প্রাইম পেলাম, অথবা ফলস লেন্থ অফ চেইন, অথবা ইনকারেক্ট লেন্থ অফ চেইন, অথবা অথবা হ্যাঁ ঠিক আছে, মেজার্ড লেন্থ অফ চেইন, সেটা কি 20.1 মিটার। ঠিক আছে, এখন আমরা একটু ট্রু এরিয়াটা জানার ট্রাই করব। আমাদের এইমাত্র আমরা কি দেখলাম, যে আমাদের যদি চেইনের লেন্থ অথবা টেইপের লেন্থ বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু লেন্থ মেজারমেন্টটা ঠিক হয় না। যেহেতু লেন্থ এবং উইডথ দুইটাই হচ্ছে একটা লিনিয়ার মেজারমেন্ট, যদি লেন্থ ঠিকভাবে মেজার না হয়, আমার উইথ যেই চেইনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অথবা টু শর্ট হয়ে গেছে, এই ধরনের চেইন দিয়ে অথবা টেপ দিয়ে যদি আমার লেন্থ ঠিক মতো মেজার না হয়, তাহলে আমরা শিওর লেন্থ যেহেতু মেজার হয় না ঠিক মতো, তাহলে উইথ তো ঠিক মতো মেজার হবে না। যদি লেন্থ এবং উইথ ঠিকভাবে মেজার না হয়, মানে এরিয়া ঠিকভাবে মেজার হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কারেক্টেড এরিয়াটা কিভাবে বের করব? কারেক্টেড এরিয়াটা বের করব ট্রু এরিয়া, এটাই হচ্ছে আমার কারেক্টেড এরিয়া, is equal to L prime divided by L whole square into measured area. L prime টা কি? Incorrect length of chain. L টা কি? L টা হচ্ছে আমার correct length of chain into measured area. ওকে, ট্রু ভলিউম কি হবে? L prime divided by L whole cube into measured volume. ঠিক আছে, এখন আমরা দেখব যে কারেকশন ডিউ টু স্লোপ, কারেকশন ডিউ টু স্লোপ। এখন দেখেন, আপনি যদি একটা স্লোপিং গ্রাউন্ড, আমি চিন্তা করি যে আমার যে এ বি এটা হচ্ছে একটা স্লোপিং গ্রাউন্ড, ঠিক আছে, স্লোপিং গ্রাউন্ড, তাহলে এই স্লোপিং গ্রাউন্ডে আমি যদি টেপ দিয়ে মেজার করি, আমার আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু প্রথমে একটা বলেছিলাম যে চেইন সার্ভিং এর একটা মূলনীতি আছে। সেই মূলনীতিটা হচ্ছে চেইন সার্ভে ডেটা ইজ অলওয়েজ
স্ট্রেইট অ্যান্ড হরাইজন্টাল, স্ট্রেইট অ্যান্ড হরাইজন্টাল। এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে তো এটা তো মূলনীতি স্যাটিসফাইড করছে, এটা তো স্ট্রেইট। হ্যাঁ, আমিও মানলাম এটা স্ট্রেইট, কিন্তু ইট ইজ নট হরাইজন্টাল। এটা কিন্তু হরাইজন্টাল না। তাহলে যেহেতু হরাইজন্টাল না, সুতরাং এখানে একটা ইরর প্রডিউস হয়েছে। ওই ইররটাকে আমি কিভাবে কারেকশন করব? ঠিক আছে, এখন আমি একটা লাইন বলবো, এই লাইনটা যেন কোনোদিন কেউ যদি না বলেন যে ইরর যদি পজিটিভ হয়, ইরর যদি পজিটিভ হয় তাহলে কারেকশন নেগেটিভ। আর ইরর যদি নেগেটিভ হয় তাহলে কারেকশন পজিটিভ। এখন দেখেন, আমি আমি মাপছি কোনটা, এই থেকে এইটা আমি ফিল্ডে মাপছি, এটা হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেনে মাপছি, যেটা হরাইজন্টাল না। আমি চাই কোনটা, হরাইজন্টালটা মাপতে। তাহলে আমার কি নিতে হবে, এইটার এই লাইনের হরাইজন্টাল প্রজেকশন নিতে হবে। তাহলে প্রজেকশনটা কি, এই যে এইটাই হচ্ছে আমার এই লাইনে, যদি আমি এইখান থেকে প্রজেকশনটা আঁকি, এই আর এই পয়েন্টের প্রজেকশন তো এইখানেই, তাহলে যদি যদি জয়েন করি তো এই লাইনটা, এই লাইনটার প্রজেকশন হচ্ছে আমার এই হরাইজন্টাল লাইনটা। তাহলে আমার এইটা হচ্ছে ট্রু লেন্থ অফ লাইন, যেটা আমি বের করতে চাই। ঠিক আছে, এর জন্য আমি কি করব, ট্রু লেন্থ অফ লাইন, তাহলে এর জন্য আমি কি করব, আমি এই রেডিয়াসটা নিয়ে আমি মানে আরে, এ থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত রেডিয়াস নেব, রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, একটা কার্ভ আঁকবো। সরি কার্ভ না, আর্ক আঁকবো। আর্ক আঁকলে এইটুকুর যে ডিস্টেন্স আর এইটুকুর ডিস্টেন্স সেম, সেম। ঠিক আছে, তাহলে তাহলে দেখেন, তাহলে এইটা যদি এল হয়, তাহলে আমার এইটাও কত, এইটুকু কত, এল, এল। তাহলে আমার কারেকশনটা কি, কারেকশন, এই যে কারেকশন, এটাই হচ্ছে কারেকশন ডিউ টু স্লো। কারেকশনটা কি, আমি সবসময় আপনারা মনে রাখবেন যে কারেকশনটা আমরা কিভাবে বের করি, যেইটা আমি মেজার করছি ওইটা থেকে বিয়োগ দিতে হয়। মানে ওইটার সাপেক্ষে কারেকশন করতে আমি মেজার করছি কোনটা, এ থেকে বি, কিন্তু আমার লাগবে কোনটা, আমার লাগবে এইটা। আমি যদি এটা সি পয়েন্ট দিই, আমি মেজার করছি হচ্ছে এ থেকে বি, কিন্তু এটা হচ্ছে একবার ইনকারেক্ট, কারণ এটা হরাইজন্টাল না। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে এ থেকে সি। তাহলে আমার কি করতে হবে, এই যে এল প্রাইম থেকে এইটুকু অংশ বিয়োগ করতে হবে, এল প্রাইম থেকে এইটুকু অংশ, এল প্রাইম থেকে এইটুকু অংশ বিয়োগ করতে হবে, তাই তো আমি এইটুকু অংশ পাবো, যেটা হচ্ছে আমার কারেক্টেড লেন্থ। ঠিক আছে, তাহলে এইটুকু অংশ কিভাবে বের করবো, দেখেন, এল প্রাইম মাইনাস এল, কারেকশনটা কি আমার, কারেকশনটা কোনটা, কারেকশন হচ্ছে আমার এইটুক। আরে ভাই, আমি মেজার করছি হচ্ছে এইটুক, আমার বিয়োগ দিতে হবে এইটুক, তাহলে আমি ট্রু লেন্থটা পাবো। তাহলে আমার কারেকশনটা কোনটা, কারেকশন হচ্ছে এইটুক, এইটুক কারেকশন। কথা বোঝা গেছে, এইটুক কি আমার কারেকশন। তাইলে কারেকশনটা কি, তাহলে এই যে এল প্রাইম থেকে এলটা বিয়োগ দিতে হবে। তাহলে এল প্রাইম মাইনাস এল, এখন আমি এলটা পাবো, এই যে রুট ওভার এল প্রাইম স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এই দেখেন এল প্রাইম মাইনাস এল না, আমার কারেকশনটা কি, কারেকশনটা হচ্ছে এইটুক কারেকশন আমার। তাহলে এটা কি, পুরো এল প্রাইম মাইনাস এল, তাহলে এল প্রাইম মাইনাস এল, এল সমান সমান কি লিখতে পারি আমি, এই এল হচ্ছে ভূমি, এইচ হচ্ছে লম্ব, আর এল প্রাইম হচ্ছে অতিভুজ, তাহলে এল সমান কি লিখতে পারি, রুট ওভার এল প্রাইম স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার কারেকশন ডিউ টু স্লোপ, যে এল প্রাইম মাইনাস রুট ওভার এল প্রাইম স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার।
ঠিক আছে। এখন অনেকের জন্য এই সূত্রটা দেখা যাচ্ছে যে এই সূত্র একটা সিম্পলিফাইড ফর্ম আছে, এটা একটু বড় ফর্মুলাটা যেহেতু, সেই ফর্মুলাটা হচ্ছে আমার এইচ স্কোয়ার কারেকশন ডিউ টু স্লোপ, এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 12 প্রাইম। এটা পুরো অ্যাকুরেট ফর্মুলা না, এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। এইচটা কি? সেই এইচটা হচ্ছে আমার এই যে এই এলিভেশনটা হচ্ছে এইচ, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে এলিভেশনটা, যেটা হচ্ছে আমার মানে গ্রাউন্ডের যে হরাইজন্টাল যেটা, সেটা থেকে আমি স্লোপিং গ্রাউন্ডের যেটা টপ, এই যে পর্যন্ত যে দূরত্বটা, এইটাই হচ্ছে আমার এইচ। এল প্রাইমটা তো আমরা জানি, এল প্রাইমটা হচ্ছে আমার যেটা আমি মেজার করেছি, এ থেকে বি যেটা আমি মেজার করেছি, এটা হচ্ছে আমার এল প্রাইম। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পেলাম এই ক্ষেত্রে কিন্তু আমার যে মেজার্ড লেন্থ অথবা ফলস লেন্থ যেটা এল প্রাইম, এটা কিন্তু আমার ট্রু লেন্থ থেকে বেশি। ঠিক আছে, মেজার্ড লেন্থটা ট্রু লেন্থ থেকে বেশি। আপনি দেখেন, চিন্তা করেন, এই যে এই জিনিসটা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমার মেজার্ড লেন্থটা ট্রু লেন্থের থেকে বেশি। ট্রু লেন্থ কোনটা? ট্রু লেন্থ হচ্ছে যেটা আমি চাই, আমি তো স্ট্রেট এন্ড হরাইজন্টাল চাই, কিন্তু যেটা আমি চাই, আর এটা হচ্ছে আমার ফলস অথবা মেজার মেজার। এখন দেখেন, আমার কাছে আছে বেশি কিন্তু আমি চাই কম, তাহলে বেশি থেকে কমে যেতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বেশি থেকে কমে যেতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এর জন্য বলছে এই লাইনটা যে কারেকশন ডিউ টু স্লোপ ইজ অলওয়েজ নেগেটিভ ইন নেচার। কারেকশন ডিউ টু স্লোপ ইজ অলওয়েজ নেগেটিভ ইন নেচার। এখন আমরা দেখব যে আমার কারেকশন ডিউ টু মিস অ্যালাইনমেন্ট, ঠিক আছে, মিস অ্যালাইনমেন্ট। তো মিস অ্যালাইনমেন্টটা কি? দেখেন, আমি সাপোজ এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স মেজার করতে চাই, কিন্তু এ থেকে বি পর্যন্ত আমার একটা মানে এখানে মাঝখানে একটা অবস্ট্রাকশন আছে। তো যদি অবস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু আমি এই নিয়ে যেতে পারবো না। যেমন আপনি চিন্তা করেন যে এ থেকে বি পর্যন্ত একটা ছোটখাটো টিলার মতো আছে, তাহলে আমি কি এখানে স্ট্রেটেড হরাইজন্টাল মান পাবো? পাবো না। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এই ক্ষেত্রে আমি কি করছি? আমি এই ক্ষেত্রে একটা ভিন্ন রুট বেছে নিয়েছি, যে এ থেকে সি পর্যন্ত থিটা ওয়ান অ্যাঙ্গেলে আমি গিয়েছি, তারপর সি থেকে বি পর্যন্ত গিয়েছি। হুম, তাহলে দেখেন আপনি যে আমি এল ওয়ান মেজার করেছি, এল টু মেজার করেছি, ঠিক আছে। আমি কি জানি যে চেইন সার্ভের এটা হচ্ছে অলওয়েজ স্ট্রেইট এন্ড হরাইজন্টাল, ঠিক আছে। এখন আমার লাগবে হচ্ছে এ বি, আমার লাগবে হচ্ছে এ বি, কিন্তু আমি কি করেছি এখানে এসি প্লাস সিবি দিয়ে আমি বের করছি। দেখেন আপনি এখানে কিভাবে বোঝাবো, আমার লাগবে হচ্ছে এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স বের করা লাগবে, কিন্তু আমি কি করেছি এসি, এসিতে গিয়েছি, এরপর এসি থেকে সিবি তে গিয়েছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এ বি এটা কি লেস দেন এসি প্লাস সিবি না? কারণ এখানে আমি এই রুটে গিয়েছি, আবার এই রুটে গিয়েছি। তাহলে দেখেন, আমার লাগবে হচ্ছে কম, আমার কাছে আছে হচ্ছে বেশি। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এর জন্য কি দিস কারেকশন ইজ অলওয়েজ নেগেটিভ ইন নেচার, দিস কারেকশন ইজ অলওয়েজ নেগেটিভ ইন নেচার, ঠিক আছে। এখন দেখেন আপনি এখানে যে এখানে আমার কারেকশনটা কি? কারেকশন কারেকশনটা হচ্ছে আমার এসি প্লাস সিবি মাইনাস এবি। এসি কোন কত? এসি হচ্ছে আমার এল ওয়ান, সিবি কত? সিবি হচ্ছে এল টু, আর এবি কত? এবি এর ডিস্টেন্স আমি জানি না, কিন্তু প্রজেকশনের মাধ্যমে বের করতে পারবো। এবি এর ডিস্টেন্স কি? এল ওয়ান কস থিটা প্লাস এল টু কস থিটা টু, এল ওয়ান কস থিটা ওয়ান প্লাস এল টু কস থিটা টু। আমরা নেক্সট পেজে যাই, এখান থেকে এই যে কমন টমন নিয়ে আমরা হচ্ছে একটা
ফর্মুলা তৈরি করেছে। এই ফর্মুলাটা মুখস্থ করা লাগবে না, শুধু কনসেপ্টটা মনে রাখবেন যে এইখানে যদি আমি θ1 অ্যাঙ্গেলে যাই, এটা যদি θ2 থাকে, তাহলে এসি সিবি, আমি তো সরাসরি এবি এর ডিসটেন্স বের করতে পারবো না। পারবো? পারবো না। তাহলে আমি কি করব? উম, আমি হচ্ছে আহ, উম, আমি হচ্ছে কি করব, এসি তে যাব, তারপর সিবি তে যাব। সিবি তে গিয়ে আমি হচ্ছে তাহলে কিন্তু আমি সরাসরি ডিসটেন্সটা পেলাম না, আমি হচ্ছে একটা ভিন্ন রুট অবলম্বন করলাম। তাহলে আমার এ থেকে বি এর এই ডিসটেন্সটা বের করার জন্য কি করতে হবে? কারেকশন করতে হবে। কারেকশনটা কি হবে? এসি প্লাস সিবি মাইনাস এবি। এখন এই মাইনাস এবি, আমি তো এবি এর ডিসটেন্সটা তো জানিই না, এজন্য কি করতে হবে, এইটার দৈর্ঘ্য যদি L1 হয়, L2 হয়, এবং এই θ1 আর থিটা যদি হরাইজন্টাল অ্যাঙ্গেল হয়, তাহলে এসি প্লাস সিবি মাইনাস এবি, যেখানে এবি হচ্ছে আমার L1 cos থিটা প্লাস L2 cos থিটা 2। বুঝতে গেছেন? এখন আপনাদের অনেকের মনে আমি জানি একটা প্রশ্ন আসছে, যদি সবার মনে নাও আসে তাহলে অনেকের মনে আসছে, এটা শিওর। যে অনেকে মনে করছেন যে ভাই আমরা তো জানি যে চেইন সার্ভে এটা ইজ অলওয়েজ স্ট্রেইট এন্ড হরাইজন্টাল, ঠিক আছে, তাহলে আপনি এই যে এইটা নিছেন, এটা তো স্ট্রেইট বুঝলাম, কিন্তু এটা তো হরাইজন্টাল না। আপনার অনেকের মনে এই প্রশ্ন হয়তো আসছে যেটা তো হরাইজন্টাল না। আসলে কিন্তু এটা হরাইজন্টাল। দেখেন, আমরা আগে যে ফিগারটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে এরকম, সেটার একটা এলিভেশন আছে। আমি যদি এটা বোঝাতে চাই, আমি যদি মোবাইল ফোনটা দিয়ে বোঝাই আমার, চিন্তা করেন এই যে এইটা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই প্লেনটা কিন্তু হরাইজন্টাল না। হরাইজন্টাল না, কারণ এইটা হচ্ছে আমার হরাইজন্টাল লেভেল, এটা তো এই প্লেনটা তো একটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, হরাইজন্টালের সাথে ইনক্লাইন্ড অবস্থায় আছে। কিন্তু আমি যে আপনাকে বলছি যে এই যে লাইনটা এসি, এটা কিন্তু হরাইজন্টাল প্লেনের উপরেই একটা বাঁকানো লাইন। কিভাবে বুঝাচ্ছি? আপনি চিন্তা করেন যে এই মোবাইলটা হচ্ছে একটা হরাইজন্টাল প্লেন, এটার উপর একটা স্ট্রেট লাইন আমি রাখতে পারি, এটার উপর একটা বাঁকানো লাইন আমি রাখতে পারি। এই ক্ষেত্রে আমার এসি হচ্ছে হরাইজন্টাল প্লেনের উপরই একটা ইনক্লাইন লাইন, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এটা স্ট্রেট হরাইজন্টাল দুইটাই। আপনি এটা মনে রাখবেন যে যদি এইটা হচ্ছে আমার একটা হরাইজন্টাল প্লেন হয়, এই যে এই প্লেন রাখলাম, এটার উপর যে কোনো লাইন, সেটা এরকম হোক, এরকম হোক, এরকম হোক, এরকম হোক, এনিথিং ইট ক্যান বি, প্রত্যেকটা লাইন হরাইজন্টাল। ঠিক আছে, প্রত্যেকটা লাইন হরাইজন্টাল। এখন আমরা যে জিনিসটা এখন দেখবো সেটা হচ্ছে কারেকশন ডিউ টু টেম্পারেচার। এটা নিয়ে হয়তো হচ্ছে আমি একটু আলোচনা করেছিলাম, তারপর আসুন আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে টেম্পারেচার বাড়লে অথবা কমলে কারেকশন হবে। এটা নিয়ে আমি খুব ডিটেলস আলোচনা করেছি যে আমি ফ্যাক্টরিতে যেই টেম্পারেচারটা থাকে, সেই টেম্পারেচার অথবা রুম টেম্পারেচার যেটা থেকে আমরা প্রোডাকশন করি, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার। টেম্পারেচার সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে যদি আমার ফিল্ডের কন্ডিশনের টেম্পারেচার বাড়ে, তাহলে আমরা কি জানি? ডেল্টা এল সমান সমান এল আলফা ডেল্টা টি। টেম্পারেচার যদি বাড়ে তাহলে ডেল্টা টি পজিটিভ, আমার ডেল্টা এল পজিটিভ, সুতরাং আমার লেন বাড়বে। কিন্তু টেম্পারেচার যদি কমে ফিল্ডে, তাহলে ডেল্টা টি কি হবে? নেগেটিভ। ডেল্টা এল নেগেটিভ, ডেল্টা এল নেগেটিভ হলে আমার দৈর্ঘ্য ইনিশিয়াল লেন্থের চেয়ে কমবে। ঠিক আছে, তাহলে দেখেন, দৈর্ঘ্য যদি বাড়ে, দৈর্ঘ্য যদি বাড়ে, আমরা এইভাবে মনে রাখবো যে ডেল্টা এল সমান সমান এল আলফা ডেল্টা টি। যদি ডেল্টা টি পজিটিভ হয়, তাহলে আমার কারেকশন পজিটিভ। যদি ডেল্টা টি নেগেটিভ হয়, তাহলে আমার কারেকশন নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমার কারেকশন নেগেটিভ। তাইলে এইখানে আমরা জিনিসটা বোঝার ট্রাই করব যে কারেকশন ডিউ টু টেম্পারেচার ইজ ইকুয়াল টু এল আলফা টিএম মাইনাস টি নট। টিএমটা কি? টিএম হচ্ছে টেম্পারেচার এট দি টাইম অফ মেজারমেন্ট। টেম্পারেচার এট দি টাইম অফ মেজারমেন্ট। এখন অনেকের মনে আবার প্রশ্ন আসছে যে এই টিএম আর টি নট বলতে আসলে কি বোঝায়? সেখানে টিএমটা কি? টিএমটা হচ্ছে টেম্পারেচার এট দি টাইম অফ মেজারমেন্ট, মানে আপনি যখন এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা মাপবেন, তখন যদি 30 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা থাকে ফিল্ডে, তাহলে মেজারমেন্টের সময় টেম্পারেচার কত? 30°C। কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার যখন আমরা ফিল্ডে প্রোডাকশন করেছি তখন যে টেম্পারেচার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কি? T0। বুঝে গেছে? তাহলে এই যে Tm মাইনাস T0 এটার বিয়োগফল যদি পজিটিভ হয় তাহলে কারেকশন ডিউ টু টেম্পারেচার পজিটিভ, বিয়োগফল যদি নেগেটিভ হয় তাহলে কারেকশন ডিউ টু টেম্পারেচার নেগেটিভ। এখানে আমরা একটু বলে দিয়েছি যে এখানে দেখেন যদি Tm গ্রেটার দ্যান T0 হয় তাহলে কারেকশন ডিউ টু টেম্পারেচার পজিটিভ, Tm লেস দ্যান T0 হলে কারেকশন ডিউ টু টেম্পারেচার নেগেটিভ। এখন কারেকশন ডিউ টু পুল, কারেকশন ডিউ টু পুল, পুলটা কি? দেখেন, আহ, আমি চিন্তা করেন এই বেলটা হচ্ছে, এটা হচ্ছে আমার ফিতা অথবা এটা হচ্ছে আমার টেপ। তো যখন আমি প্রডিউস করেছি তখন আমার একটা ডেজিগনেশন থাকে এরকম যে, যেমন আমি চিন্তা করি যে 10 নিউটন ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই আমার ডান হাত থেকে বাম হাতের যে ডিস্টেন্স এটা হচ্ছে 20 মিটার সাপোজ ধরলাম। যদি আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি এটা হচ্ছে আমার ডেজিগনেটেড, কোম্পানি কর্তৃক ডেজিগনেটেড। কিন্তু সাপোজ আমি যখন ফিল্ডে যদি 20 নিউটন পুল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কিছুটা, তাহলে কিন্তু আমার সেম লেন্থ আমি পাবো না, ফ্যাক্টরিতে যে লেন্থ পেয়েছি তখন কিন্তু লেন্থটা বেশি বেশি পাবো মানে তাহলে জিনিসটা কি হবে? যদি আমার এ থেকে মানে ডান হাত থেকে বাম হাত এইটুক দূরত্ব যদি 20 মিটার দেখাই আমি, 10 নিউটন পুলে যদি থাকে, যদি আমি 20 নিউটন পুল অ্যাপ্লাই করি তাহলে হয়তো এইটুক দূরত্ব দেখাবে 20 মিটার। ঠিক আছে? তাহলে কিন্তু আমার ইনকারেক্ট মেজারমেন্ট হয়ে যাবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা একটা কারেকশন অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে সেই কারেকশনটা হচ্ছে কারেকশন ডিউ টু পুল। সেটার সূত্র হচ্ছে পিএম মাইনাস পি নট ইন্টু এল বাই এ ই। পিএমটা কি? পুল ডিউ টু মেজারমেন্ট। আপনি ফিল্ডে যখন মেজারমেন্ট করবেন তখন কি পরিমাণ পুল অথবা কি পরিমাণ ফোর্স আপনি অ্যাপ্লাই করবেন এই ফিতার উপরে অথবা টেপের উপরে, সেইটা হচ্ছে আমার পিএম। আর পি নট কি? ফ্যাক্টরিতে অথবা স্ট্যান্ডার্ডাইজেশনে যে পরিমাণ পুল ইউজ করা হয় সেটা হচ্ছে পি নট। এল কি? এলটা হচ্ছে আমার চেইনের লেন্থ, এলটা হচ্ছে নট লাইন, এটা এলটা হচ্ছে আমার লেন্থ অফ চেইন, লেন্থ অফ চেইন। ঠিক আছে? এলটা হচ্ছে আমার লেন্থ অফ চেইন, যেটা আপনি কি করেছেন? ফিল্ডে মেজার করেছেন। শুধু লেন্থ অফ চেইন বললে হবে না, মেজার্ড লেন্থ অফ চেইন। এটা কি? এটা হচ্ছে আমার কি? ক্রস সেকশনাল এরিয়া। ইটা হচ্ছে কি? মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে? এখন হ্যাঁ, ইয়ংস মডুলাস অথবা মডুলাস অফ ইলাস্টিসিটি একটা বললেই হয়। ঠিক আছে? এই এখন ডিউ টু স্যাগ, এইটা অনেকে বুঝবে না, আবার যারা বুঝবে তাদের কাছে জিনিসটা ভালো লাগবে। সেটা হচ্ছে যে দেখেন, আমি এই সাপোজ এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স মেজার করতে চাই। হ্যাঁ, তো আমি হচ্ছে একটা চেইন ইউজ করেছি। তো চেইনের তো একটা সেলফ ওয়েট আছে, নিজের একটা ওয়েট আছে। তো আপনি হয়তো ততটা খেয়াল করবেন অথবা করলেও করতে পারেন, আপনার ডিস্টেন্সটা হওয়া উচিত এ থেকে বি স্ট্রেট, কিন্তু এটা কিন্তু স্যাগিং এর কারণে, এটা কিন্তু সেলফ ওয়েটের কারণে একটু স্যাগিং হতে পারে। এই, ঠিক আছে? অথবা যদি জায়গায় জায়গায় সাপোর্ট থাকে, মনে করেন এইখানে আমি একটা সাপোর্ট দিয়েছি, এইখানে একটা সাপোর্ট দিয়েছি, এইখানে একটা সাপোর্ট দিয়েছি, তাহলে এখানে তো আমি একটা সাইন কার্ভের মতো একটা লুপ পেয়েছি শুধু, হাফ লুপ। তো দেখা যাবে যদি সাপোর্ট থাকে তাহলে এরকম অনেকগুলো তৈরি হতে পারে। ঠিক আছে? তাহলে এই যে আমার কিন্তু আমরা সবসময় জানি যে আমাদের এই স্ট্রেট যে ডিস্টেন্সটা সেটা অবশ্যই কি? সবচেয়ে স্মলেস্ট ডিস্টেন্স। কিন্তু এরপর আমি যতই বক্র ডিস্টেন্সে যাব না কেন প্রত্যেকটা হচ্ছে কি আমার ডিস্টেন্স বেশি। যেমন এটা যদি 10 মিটার হয় এ থেকে বি, তাহলে এই ডিস্টেন্সটা অবশ্যই 10 মিটারের চেয়ে বেশি হবে, এই বক্র ডিস্টেন্সটা। তাহলে অবশ্যই আমার কারেকশন করতে হবে। তাহলে কারেকশনের ফর্মুলাটা কি? W² L³/24 pm², W²L³/24 pm², W²L³/24 pm²।
এই সূত্রটা যেন সবার মুখস্থ থাকে একেবারে। ডব্লিউ স্কয়ার কি? ওয়েট অফ দি চেইন পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ। তো এইটার ইউনিটটা হচ্ছে সাধারণত কেজি পার মিটার। এটা কিভাবে বের করবেন? মনে করেন এটা হয়তো আপনার মানে 100 মিটার চেইন আছে, সেই 100 মিটার চেইনের ওয়েট আমি ধরলাম 6 কেজি। তাহলে ইউনিট লেন্থ ওয়েট কত? 6/100, 0.06। তাহলে এইটাই হচ্ছে আমার ইউনিট, মানে মানে ওয়েট অফ দি চেইন পার ইউনিট লেন্থ। এলটা হচ্ছে আমার লেন্থ অফ দি চেইন। পিএমটা কি? পুল এট দি টাইম অফ মেজারমেন্ট। এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে আমরা কারেকশন ডিউ টু পুল এবং স্যাগের ক্ষেত্রে যেই এলটা ইউজ করি সেটা কিন্তু আমার লাইন না। অনেকে হয়তো ওই যে আমরা এলটা যে লাইন শিখছি যে ট্রু লেন্থ অফ লাইন, এটা কিন্তু ট্রু লেন্থ অফ লাইন না, এটা কিন্তু চেইনের লেন্থ, চেইন লেন্থ, মেজার্ড অথবা মেজার্ড চেইন লেন্থ। এইটা সবাই একটু খেয়াল রাখবেন অথবা নোট করে রাখেন যে পুলিং এর ক্ষেত্রে এবং স্যাগিং এর ক্ষেত্রে যে ইউজ করি সেটা হচ্ছে চেইন লেন্থ, মেজার্ড লেন্থ অফ চেইন, মেজার্ড লেন্থ অফ চেইন। পিএমটা কি? পুল এট দি টাইম অফ মেজারমেন্ট। তাহলে এটা মনে মনে থাকবে সবার যে সি স্যাগ, কারেকশন ডিউ টু স্যাগ, ডব্লিউ স্কোয়ার এল কিউব বাই 24 এম স্কোয়ার, 24 পিএম স্কোয়ার। এবং যেহেতু বললাম আমরা ডিস্টেন্স মেজার করেছি হচ্ছে এইটা, এবং এইটা কিন্তু অবশ্যই স্ট্রেট লাইন ডিস্টেন্সের চেয়ে এটা কিন্তু বেশি। তাহলে আমি চাই হচ্ছে কম, আমার কাছে আছে বেশি, তাহলে কারেকশনটা কি হবে? নেগেটিভ কারেকশন। ঠিক আছে, এইটাও একটু খেয়াল রাখবেন সবাই। এখন আমরা কি জেনেছি যে আমার ছোট ডব্লিউ এর ইউনিট কি? কেজি পার মিটার। ঠিক আছে, যদি আমি এটাকে কেজিতে নিতে চাই তাহলে কি করতে হবে? লেন দিয়ে গুণ দিতে হবে। তাহলে ক্যাপিটাল ডব্লিউ ইকুয়াল টু স্মল ডব্লিউ ইন্টু এল। এইটা করলে, এবং যদি আমার লুপ সংখ্যা একের অধিক থাকে, আমি তো বলেছি আপনাদের আগেও যে যদি মনে করেন আমার সাবলুপ থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাহলে কিন্তু আমার এই ধরনের স্যাগিং আমরা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে যে কয়টা লুপ তৈরি হয়েছে সেই কয়টা লুপকে আমি বলবো এন। কি বলবো? এন, স্মল এন। স্মল এন ইকুয়াল টু ক্যাপিটাল এল বাই স্মল এল। ক্যাপিটাল এল কোনটা? এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল এল, এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল এল। এবং এই ক্যাপিটাল এল এর আহ, আমি কি করেছি? এইটা হচ্ছে আমার একটা চেইন লেন্থ, এইটা হচ্ছে আমার একটা চেইন লেন্থ, এইটা হচ্ছে আমার একটা চেইন লেন্থ, এইটা হচ্ছে চেইন লেন্থ। তো এই যে চেইন লেন্থটা, এই চেইন লেন্থটা হচ্ছে আমার স্মল এল। তাহলে পুরোটা হচ্ছে ক্যাপিটাল এল আর এইটুকু হচ্ছে স্মল এল। এই ক্যাপিটাল এল কে এই স্মল এল দিয়ে ডিভাইড করলে আমি যেটা পাই সেটা হচ্ছে এন। এনটা কি? এনটা হচ্ছে আমার নাম্বার অফ হাফ লুপ অথবা নাম্বার অফ যে লুপ তৈরি হলো, এই লুপটা হচ্ছে আমার ক্যাপিটাল এল বাই এল, ক্যাপিটাল এল বাই স্মল এল। পুরো টোটাল লেন্থ আই হচ্ছে এইটুক লেন্থ, টোটাল লেন্থ ভাগ হচ্ছে চেইন লেন্থ। এটা হচ্ছে লেন্থ অফ লাইন, লেন্থ অফ লাইন, লেন্থ অফ লাইন। আর এইটা হচ্ছে আমার লেন্থ অফ চেইন, লেন্থ অফ চেইন, লেন্থ অফ চেইন, চেইন। ঠিক আছে, তাহলে আমি এই ক্ষেত্রে কারেকশন ডিউ টু স্যাগ লিখতে পারি ডব্লিউ স্কোয়ার এল কিউব বাই 24 পিএম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। যখন আমার এই ধরনের কন্ডিশন থাকবে, অনেকগুলো লুপ থাকবে, তখন ডব্লিউ স্কোয়ার এল কিউব। ঠিক আছে, ডব্লিউ স্কোয়ার, এই ক্ষেত্রে ডব্লিউ কিন্তু ওইটাই যে আমার ইউনিট লেন্থ, যেটা মানে ইউনিট ইউনিট লেন্থে যে ওয়েট, মানে কেজি পার মিটার। এল কিউব, এই এলটা কি? এলটা হচ্ছে কিন্তু আমার এই সূত্রে যে এলটা দেখেছি, ঠিক আছে, সেই এলটা কি? সেই এলটা হচ্ছে আমার চেইনের লেন্থ। কিন্তু এই ক্ষেত্রে যে এলটা দেখবো সেই এলটা কি? এলটা কিন্তু একটা পুরো, একেবারে পুরো লাইনের লেন্থ বাই 24 পিএম স্কোয়ার। এন কি? নাম্বার অফ লুপ। আমি একটু আবার রিক্যাপ করে সূত্রগুলো দেখেন। কারেকশন ডিউ টু স্যাগ আমি কি দেখেছি? ডব্লিউ স্কোয়ার এল কিউব বাই 24 পিএম স্কোয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রে এল কি? লেন্থ অফ চেইন। ডব্লিউ কি? ডব্লিউ হচ্ছে পার মিটার লেন্থ অথবা পার ইউনিট লেন্থে কত কেজি? কেজি পার মিটার, কেজি পার মিটার, এটা মনে রাখবেন, কেজি পার মিটার। এখন আমি যদি ক্যাপিটাল ডব্লিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ডব্লিউ ইন্টু এল, তাহলে স্মল ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? ক্যাপিটাল ডব্লিউ বাই এল। এইটা দিয়ে যদি রিপ্লেস করি তাহলে আমি সূত্র পাই কারেকশন ডিউ টু স্যাগ ইকুয়াল টু ডব্লিউ স্কোয়ার এল বাই 24 পিএম স্কোয়ার। এই ক্ষেত্রে ডব্লিউটা কি? ডব্লিউটা হচ্ছে টোটাল ওয়েট অফ দি চেইন, টোটাল ওয়েট অফ দি চেইন। এখন যদি আমি কয়েকটা চেইন ব্যবহার করি একটা লেন্থ মেজারমেন্ট করার জন্য, তাহলে একটা লুপ কিন্তু তৈরি হবে না, কয়েকটা স্যাগ লুপ তৈরি হবে।
তখন কতটুকু কয়টা স্যাগ লুপ তৈরি হলো এটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এল বাই স্মল এল। ক্যাপিটাল এল কি, এইখান থেকে একেবারে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত যে লেন্থ সেটা হচ্ছে ক্যাপিটাল এল, আর স্মল এলটা কি, এই একটা চেইনের লেন্থ, একটা চেইনের লেন্থ হচ্ছে স্মল এল। তাহলে ক্যাপিটাল এল কে স্মল এল দিয়ে ডিভাইড করলে আমি পাবো এল। তাহলে সেই ক্ষেত্রে আমার ফর্মুলা হবে ডব্লিউ স্কোয়ার এল কিউব বাই 24 পিএম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। এই ক্ষেত্রে যে এলটা, এটা কিন্তু চেইন লেন্থ না, এটা কিন্তু ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল মানে কি, এ থেকে বি পর্যন্ত, এ থেকে একেবারে লাস্ট পর্যন্ত টোটাল লেন্থ, এটি হচ্ছে ক্যাপিটাল এল। এবং এই ক্ষেত্রে যে ডব্লু, সেইটা আর ক্যাপিটাল ডব্লু কিন্তু এক না। এই ক্ষেত্রে যে ডব্লুটা, সেটা হচ্ছে আমার এই ডব্লু, আগের ডব্লু, মানে ইউনিট লেন্থের যে ওয়েট, ইউনিট লেন্থে যে ওয়েট। এই যে এটা তো বলেছি আমি আগে যে স্যাগ কারেকশন হচ্ছে অলওয়েজ নেগেটিভ। নেগেটিভ, ঠিক আছে। এখন আমরা দেখবো যে ডিউ টু রিডাকশন টু এমএসএল, ঠিক আছে। রিডাকশন টু এমএসএল বলতে আমরা কি বুঝি, যে আমরা এই হচ্ছে আমার, হুম, এটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে আমার মিন সি লেভেল, লেভেল, ঠিক আছে। এখন আমরা যে মেজারমেন্ট গুলো করি আর্থ সারফেসে, এগুলো মিন সি লেভেলের প্যারালাল, কি, কিন্তু আদর্শ হচ্ছে আমরা মেজার করব আর্থ সারফেসে, কিন্তু আমরা ক্যালকুলেশন করব যে এইটা মিন সি লেভেলে কতটুকু লেন্থ বহন করে। যেমন আমি যদি এই এ থেকে বি এর ডিস্টেন্স মাপি হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে আমার কি বের করতে হবে, মিন সি লেভেলে, অর্থাৎ এইখানে এটার লেন্থ কত, ঠিক আছে, এইখানে লেন্থ কত। কারণ আমি কি বলছি যে মিন সি লেভেলটা হচ্ছে এইখানে, আর আমার আর্থ সারফেস হচ্ছে এখানে। আমি পরিমাপ করছি এখানে, কিন্তু আমার বের করতে হবে এখানে লেন্থটা কত। তাহলে এই ক্ষেত্রে দেখি, আমার আর্থ সারফেসে মেজার্ড লেন্থ হচ্ছে এল, কিন্তু মিন সি লেভেলে মেজার্ড লেন্থ হচ্ছে ডি। চোখের দেখাই বোঝা যাচ্ছে যে ডি ইজ লেস দ্যান এল, অথবা এল ইজ গ্রেটার দ্যান ডি, ঠিক আছে। আমি চাই কি, এটাকে আমার বুঝতে হবে। আমি চাই ডি, আমি চাই ডি, আমার কাছে আছে এল, আছে এল। যেহেতু ডি এল এর থেকে ছোট, তাই আমাকে, আমার আছে এল, তাহলে আমার ডি এ যেতে হলে কি করতে হবে, এল থেকে বিয়োগ করতে হবে। এর জন্য এই কারেকশনটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ ইন নেচার, এবং এটার ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এল এইচ বাই আর। ক্যাপিটাল এল এইচ বাই আর, এলটা কি, এলটা কিন্তু আমরা বুঝেছি, এলটা কি, এলটা হচ্ছে আমার এই যদি হয়, হ্যাঁ এইটা যদি হয় আমার এমএসএল, আর এইটা যদি হয় আমার আর্থ সারফেস, তাহলে আর্থ সারফেসের উপর যে ডিস্টেন্সটা সেটাই হবে হচ্ছে এল। এইচটা কি, এইচটা হচ্ছে লেভেল ডিফারেন্স, এই যে আমার মিন সি লেভেলের যে লেভেলটা এবং লেভেলটা, এটার যে ইনক্লাইন, এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এইচ। এবং এই এইটা মানে মিন সি লেভেল থেকে একেবারে আমার আর্থের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা, রেডিয়াল ডিস্টেন্স, এটা হচ্ছে আর। তাহলে এল এইচ বাই আর থেকে আমি কি পাবো, কারেকশন ডিউ টু এমএসএল, এবং এটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ ইন নেচার। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সেটা হচ্ছে লিমিটিং লেন্থ অফ অফসেট। কি, লিমিটিং লেন্থ অফ অফসেট। এখন দেখি, আমরা কিন্তু এর আগে পড়েছি যে স্টাফ, ক্রস স্টাফ নিয়ে আলোচনা করেছি, প্রিজম স্কোয়ার, অপটিক্যাল স্কোয়ার, এগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা কি জানি যে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট কেন ব্যবহার করা হয়, অফসেট নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন অফসেট আবার দুই প্রকার, একটা কি, একটা হচ্ছে আমার অবলিক অফসেট, এবং আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট।
অবলিক অফসেট এবং হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট। তাহলে দেখেন আমরা হচ্ছে এই যে এবি চেইন লাইন বরাবর আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি। এখন আমি কি দেখছি যে না, আমার এইখানে হচ্ছে ধরলাম একটা গাছ আছে। তাহলে সাপোজ এইখানে হচ্ছে একটা চেইন লেন্থ, এইটা হচ্ছে একটা চেইন লেন্থ, এইটা হচ্ছে চেইন লেন্থ, এইটা হচ্ছে চেইন লেন্থ, এইটা হচ্ছে চেইন লেন্থ। এখন আমি কি করছি, 5 মিটার পর পর অফসেট নিচ্ছি। মনে করেন ধরলাম আমরা চেইন লেন্থ 5 মিটার, অথবা 5 মিটার যদি নাও হয় তাও আমরা 5 মিটার পর পর অফসেট নিচ্ছি আমার লেন্থ বরাবর। আমার লাইনের লেন্থ বরাবর 5 মিটার পর পর আমি অফসেট নিচ্ছি। অফসেট নিচ্ছি মানে কি, 5 মিটার আগাচ্ছি, এরপর দেখছি যে এই এই লাইনের পারপেন্ডিকুলার কি কি আছে, এই লাইনের পারপেন্ডিকুলার কি কি আছে, যেসব জিনিস আছে সেগুলোকে আমি এভাবে ড্রয়িং হিসেবে রিপ্রেজেন্ট করছি। কিভাবে রিপ্রেজেন্ট করছি, যে আমি এ থেকে বিতে যাচ্ছি, এটা হচ্ছে 5 মিটার, 5 মিটার পর আমি এখান থেকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে এই যে পারপেন্ডিকুলার, এই বরাবর আছে একটা গাছ। হুম, এই বরাবর একটা গাছ আছে, এই পারপেন্ডিকুলার এই বরাবর একটা বাড়ি আছে। এরকম এরকম 5 মিটার পর পর আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুলো নিচ্ছি। এখন আমি এখানে এসে দেখলাম যে এই বরাবর যে 5 মিটার ডিস্টেন্স আছে, এই 5 মিটার বরাবর আমি কোনো পারপেন্ডিকুলার অফসেট পাচ্ছি না ঠিকই, একটা অবলিক অফসেট পাচ্ছি। অবলিক অফসেট পাচ্ছি, এটা কিন্তু অবলিক ডিস্টেন্স, এটা কিন্তু নট পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা অবলিক অফসেট। পারপেন্ডিকুলার কখন হতো, যখন এই গাছটা যদি আমার এখানে থাকতো তখন আমার পারপেন্ডিকুলার অফসেট হতো। বুঝা গেছে? এখন যেহেতু গাছটা আমার এখানে নাই, আছে এখানে, সুতরাং এই অফসেট যদি আমি আঁকি তাহলে সেই অফসেটটা হবে আমার অবলিক অফসেট। তাহলে এই ক্ষেত্রে একটা কথা আছে, মানে একটা নির্দিষ্ট লেন্থ পরে, মানে এ থেকে এই পয়েন্ট থেকে যদি গাছের ডিস্টেন্স একটা নির্দিষ্ট লেন্থ, আমার একটা লিমিটিং লেন্থ আছে, এই যে লিমিটিং লেন্থ আছে, যেই লেন্থ অথবা যেই লেন্থের চেয়ে কম ডিস্টেন্সে যদি আমার গাছটা থাকে, তাহলে আমি গাছটাকে এই পেপারে পারপেন্ডিকুলার অফসেট আকারে দেখাতে পারবো। তখন সেই ক্ষেত্রে তেমন একটা ইরর প্রডিউস হবে না। এই ধরনের ক্ষেত্রে যে কনসেপ্ট আমরা ইউজ করি সেটাকে বলে লিমিটিং লেন্থ অফ অফসেট। বুঝা গেছে? মানে আমি নেব অবলিক অফসেট, কিন্তু শীটে রিপ্রেজেন্ট করব পারপেন্ডিকুলার অফসেট। তো এই ক্ষেত্রে দেখেন, এইটা হচ্ছে আমার সেই পয়েন্ট। এই পয়েন্ট থেকে আহ, এইখানে হচ্ছে আমার সেই গাছটা আছে, আমি চিন্তা করলাম এইখানে হচ্ছে আমার গাছটা আছে। গাছটা যদি থাকে, তাহলে এই থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমার পারপেন্ডিকুলার অফসেট, মানে অবলিক অফসেট। এখন আমি কি করলাম, এইখান থেকে আসতে একটা ই করলাম, আর্ক আঁকলাম, থিটা অ্যাঙ্গেলে একটা আর্ক আঁকলাম। আর্ক আঁকলে এইটা হচ্ছে আমার সেই পারপেন্ডিকুলার অফসেট পি প্রাইম, পি প্রাইম। এখন আমরা তো জানি যে এইটা যদি এল ডিস্টেন্স হয়, তাহলে যার সাথে কোণ তার সাথে কস, এইটা কি এল কস থিটা, আমার এইটা হচ্ছে এল সাইন থিটা। ঠিক আছে, এখন আমার এই এল সাইন থিটাটা কি, এল সাইন থিটা, এল সাইন থিটাই কিন্তু আমার ইরো, এল সাইন থিটা কিন্তু আমার ইরো। এইটা কিন্তু আমার এই যে রিপ্রেজেন্টেশনটা দেখছে, এটা কিন্তু আমার একটা গ্রাউন্ডে রিপ্রেজেন্টেশন, গ্রাউন্ডে, যে গ্রাউন্ডে এইটা হচ্ছে এল, এইটা হচ্ছে এল কস থিটা। তাহলে আমার ইরোরটা কোনটা, এইটুক ইরোর না? যদি আপনাকে বোঝাতে চাই যে আমি আসি হচ্ছে এখানে, আমি যেতে চাই এখানে, তাহলে এইটুকু ইরোরকে ওভারকাম করেই তো আমার এখানে যেতে হবে। মানে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টটা যদি আমি যদি পয়েন্ট হিসেবে চিন্তা করি, এই পয়েন্টটা যদি আমার পারপেন্ডিকুলার অফসেট হয় এবং এই পয়েন্টটা যদি আমার অবলিক অফসেট হয়, তাহলে এই পয়েন্ট থেকে আমি যেতে চাই এই পয়েন্টে, মানে এই পয়েন্ট থেকে এইটুক ডিস্টেন্স ওভারকাম করে আমি এই পয়েন্টে যেতে চাই। মানে আমার গ্রাউন্ডে ইরোর হচ্ছে এল সাইন থিটা, গ্রাউন্ডে ইরোর কত, গ্রাউন্ডে ইরোর এল সাইন থিটা, এল সাইন থিটা। এখন আমি জানি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এস মিটার, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এস মিটার। এখন আমি যদি এটাকে শীটে রিপ্রেজেন্ট করতে চাই, মানে এইটা হচ্ছে এই ইরোডটা হচ্ছে আমার গ্রাউন্ডে ইরোড, গ্রাউন্ডে মানে ফিল্ডে এটা হচ্ছে ইরোড, গ্রাউন্ডে।
শীটে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি তো এত বড় শীট আমি পাবো না। এত বড় শীট পাবো? পাবো না। আমি শীট পাবো হচ্ছে A4 পেপার, অথবা যেটাতে আমার ড্রয়িং পেপার, এটা হচ্ছে এতটুকু। তাহলে এত বড় একটা লেন্থ এতটুকুতে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার অবশ্যই স্কেলিং করা লাগবে। স্কেলিং স্কেলিং করলে, যদি আমি ফিটে এটার দৈর্ঘ্য পাবো, রাউন্ডের দৈর্ঘ্য হচ্ছে এল সাইন থিটা। যদি এইখানে আমরা স্কেলটা এরকম ধরি, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এস মিটার, মানে এটার লেন্থ হচ্ছে শীটে এল সাইন থিটা বাই এস। এল সাইন থিটা বাই এস, এটা কিভাবে বোঝাই? মনে করেন আমার ইরোডটা হচ্ছে 500 মিটার। 500 মিটার, তাইলে আমি যদি এরকম ধরি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, ধরেন 50 মিটার, তাহলে আমি যদি এটা শীটে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে 500 ভাগ 50, এটা সেটা হবে 10 সেন্টিমিটার। আশা করি বুঝাতে পেরেছি। এখন এইখানে একটা লিমিটেশন আছে। যেমন আমরা বলি না যে ঠিক আছে তুমি এ প্লাস পাবে কখন? যদি তোমার মার্ক 20%-এর নিচে না কমে। 100-তে হচ্ছে পরীক্ষা, যদি 20%-এর নিচে তোমার মার্ক রিডাকশন না হয়, তাহলে 80, 80 অথবা 80-এর বেশি হলে তুমি এ প্লাস। তেমনি ইরর অন শীট কখন অ্যালোয়েবল হবে? কখন অ্যালোয়েবল হবে? যখন আমার ইররটা 0.025 সেন্টিমিটার অথবা 0.25 মিলিমিটারের চেয়ে বেশি হবে না, ইজ নট গ্রেটার দ্যান ইকুয়াল টু। যখন 0.25 মিলিমিটারের চেয়ে বেশি হবে না। এখন লিমিটিং কেস কখন? বেশি হবে না। বেশি হবে না মানে কি? 0.25 মিলিমিটার হবে অথবা তার চেয়ে কম হবে, এটা মানেই তো বেশি হবে না। লিমিটিং কেস কোনটা? যখন 0.25 মিলিমিটার হবে, তখন হচ্ছে আমার লিমিটিং কেস। সুতরাং আমরা লিখতে পারি এল সাইন থিটা ডিভাইডেড বাই এস ইজ ইকুয়াল টু 0.025 সেন্টিমিটার লিখতে পারি। অথবা আমি এখানে এল, আমার তো এইটাই লাগবে যে কত লেন্থ। এই হচ্ছে আমার লাইন, এই হচ্ছে আমার গাছ। এই লাইন থেকে এই লাইন, যে এই পয়েন্ট, যেই পয়েন্ট থেকে এটা হচ্ছে 5 মিটার দূরত্ব আমি নিতেছি, তাহলে এই লাইন থেকে এইটার ডিস্টেন্স কত হইলে, সর্বোচ্চ কত হইলে আমি এই যে গাছটাকে এই পয়েন্টের পারপেন্ডিকুলার অফসেট আকারে দেখাতে পারবো। তখন এল সাইন থিটা বাই এইচ যখন 0.025 সেন্টিমিটার হবে, তখন আমি এল সমান সমান কি লিখতে পারি? 0.025 এস বাই সাইন থিটা। আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে। এখন উম, আচ্ছা, এখানে কেস টু কি বলছে, যে ইরর ইন লেইং ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ লেন্থ মেজারমেন্ট। ঠিক আছে। আগেরটায় যেটা আমরা দেখেছি, এইটায়, আচ্ছা, আগেরটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই লেন্থ মেজারমেন্টে কোনো ইরর হয়নি। ঠিক আছে, লেন্থ মেজারমেন্টে কোনো ইরর হয়নি। আমার যে ইররটা হয়েছে, সেই ইররটা হচ্ছে কোন দিকে? এই যে এল সাইন থিটা। এটা কিসের ইরর? এল সাইন থিটা এটা কি লেন্থের ইরর? না, এটা ইরর হচ্ছে আমার গ্রাউন্ড, এই যে ডিরেকশন ইরর। কারণ আমি চাই হচ্ছে পি পয়েন্টে, মানে আমার কাছে আছে হচ্ছে পি পয়েন্ট, কিন্তু আমি নিতে চাই পি প্রাইম পয়েন্ট, তাহলে ডিরেকশন, আমার ইররটা হচ্ছে ডিরেকশনে। কিন্তু যদি কখনো এমন হয় যে আমার ইররটা অ্যাজ ওয়েল অ্যাজ লেন্থ মেজারমেন্টেও ইরর আছে এবং ডিরেকশনেও ইরর আছে। লেন্থ মেজারমেন্টে ইররটা কি? যে আমি মনে করেন, আহ, যাই হোক, আমি মনে করি যে আমার মনে করেন আমি লেন্থ মেজার করেছি আহ, এই পর্যন্ত, পি পর্যন্ত। হ্যাঁ, কিন্তু আমার মেজার, মানে আমার মেজারমেন্ট হওয়া উচিত ছিল পি ডাবল প্রাইম পর্যন্ত। ঠিক আছে, এরপর আমি আবার কি করেছি, মানে এখানে আমি তো জানি যে এখানে ডিরেকশনের ইরর কোনটা, এল সাইন থিটা, কারণ আমার এই পয়েন্ট পর্যন্ত আমি মেজার, মানে এই পয়েন্টটা হচ্ছে আমার কি, আহ, এই পয়েন্টে আমি অবলিক অফসেট দিতে চাই, মানে অবলিক অফসেট অফসেট আছে, মানে আমি পারপেন্ডিকুলার অফসেট দিতে চাইলে এই পয়েন্টটাকে এই পয়েন্টে শিফট করা লাগবে। তাহলে আমার কি পরিমাণ শিফটিং করা লাগবে এখানে? এল সাইন থিটা, মানে এই যে এল সাইন থিটা হচ্ছে ডিরেকশনের ইরর, কিন্তু এই যে এক্স, এটা হচ্ছে আমার মেজারমেন্টের ইরর, লেন্থের ইরর, লেন্থের ইরর।
তাহলে এই এক্স এইটা হচ্ছে আমার লেন্থের ইরো, আর এই যে এল সাইন থিটা এটা হচ্ছে আমার ডিরেকশনের ইরো। তাহলে আমার নেট ইরো কি হবে? রুট ওভার এল সাইন থিটা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে রুট ওভার এল সাইন থিটা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই এখানে এক্সটা কি? ইরোড ইন লেন্থ মেজারমেন্ট। অনেকে হয়তো বুঝতে পারেন নাই যে এখানে এক্স বলতে কি বোঝায়, আপনারা শুধু মনে রাখবেন যে এক্সটা কি, এক্সটা হচ্ছে ইরোড ইন লেন্থ মেজারমেন্ট। ইরোড ইন লেন্থ মেজারমেন্ট, মেজারমেন্ট। আর এল সাইন থিটা কি? এল সাইন থিটা হচ্ছে ইরোড ইন লেইং ডিরেকশন। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে যখন আমার ডিরেকশনও ইরোড থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমার লেন্থ মেজারমেন্টও ইরোড থাকবে, ইরোড থাকবে, তখন আমার নেট ইরোড হচ্ছে এল সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি, এটা হচ্ছে আমার গ্রাউন্ড ইরো, গ্রাউন্ডে, এটাকে যদি আমি শিট অফ পেপারে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমার কি করা লাগবে? স্কেলিং করা লাগবে। স্কেলিং করলে আমার লেন্থটা কি দাঁড়াবে? এল সাইন থিটা হোল স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এস। এবং এইটা অবশ্যই কত হবে না, এক্সিড করবে না 0.025 সেন্টিমিটারকে। অথবা আমি যদি বলি সহজে যে এইটা কি হবে, সর্বোচ্চ লেন্থ হতে পারবে 0.025 সেন্টিমিটার। এর জন্য আমরা লিখেছি রুট ওভার এল সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এস ইকুয়াল টু 0.025। এইখান থেকে ক্যালকুলেশন করে আমি এই যে ক্যাপিটাল এল, মানে কি বোঝাচ্ছি যে এই যদি আমার লেন্থ মেজারমেন্টও ইরোড থাকে, লেন্থ মেজারমেন্টও ইরোড থাকে। আচ্ছা, লেন্থ মেজারমেন্টে ইরোড থাকে মানে কি, আমি কি বোঝাচ্ছি যে আমার, আমি সাপোজ এ থেকে বি পর্যন্ত মেজার করেছি এইটুকু, কিন্তু এ থেকে বি পর্যন্ত মেজার করা উচিত ছিল এইটুকু, তাহলে এইটুকু কি আমার ইরোড না? আমি মনে করি যে আমি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রডিউস করেছি। ঠিক আছে, প্রডিউস করেছি। এখন আমি ফিল্ডের টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি 15 ডিগ্রি সেলসিয়াস কি হবে, ওই টেপের লেন্থটা সিঙ্ক হয়ে যাবে অথবা কমে যাবে, ডিক্রিজ হবে। ডিক্রিজ হলে আমি এই এ থেকে বি পর্যন্ত মাপতে পারবো এতটুকু, কিন্তু আসলে তো এ মানে টোটাল ডিস্টেন্সটা কতটুকু? এতটুকু, কারণ আমার লেন্থ ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াসের লেন্থ কতটুকু? এতটুকু না। তাহলে এইটুকু কি আমার ইরো, এইটুকু হচ্ছে আমার ইরো। তাইলে আমার লেন্থ মেজারমেন্ট ইরোর আছে আর ডিরেকশনও তো ইরোর আছেই। কারণ কি, এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অবলিক অফসেটের ক্ষেত্রে হচ্ছে বি পয়েন্টটা, কিন্তু এটা যদি পারপেন্ডিকুলার অফসেটে আমি কনভার্ট করতে চাই আর্ক নিয়ে, আমার এই পয়েন্টটা হবে পারপেন্ডিকুলার অফসেট, এটা হবে থিটা। এই পয়েন্টে বি প্রাইম এইটা পারপেন্ডিকুলার অফসেট, তাহলে এইটা যদি এল হয় তাহলে এটা এল কস থিটা, এইটা এল সাইন থিটা। মানে এই যে ইরোটা এইটা হচ্ছে আমার ল- ইসের ইরো, লেন্থ ইরো, আর এইটা হচ্ছে লেইং ডিরেকশন ইরো। তাহলে নেট ইরো হচ্ছে এইটা, এইটা হচ্ছে কি নেট ইরো। বুঝা গেছে? তাহলে নেট ইরোটা কত হবে? রুট ওভার এল সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি শিট অফ পেপার রিপ্রেজেন্ট করতে চাই তাহলে স্কেল দিয়ে ভাগ করতে হবে। এবং এইটা কত হবে না, এই যে রুট ওভার এল সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এস, এইটা নট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.025। ঠিক আছে, সর্বোচ্চ হইতে পারবে 0.025 এর সমান। এই কন্ডিশনকে মাথায় রেখে আমি এ বের করছি। বুঝা গেছে? আচ্ছা, কয়েকটা মেয়াদ